রিসেন্টলি হয়তো একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনারা কমবেশ সবাই দেখেছেন এবং যে নিউজটা সম্পর্কে হয়তো কমবেশ সকলেই জানেন। সেটা হচ্ছে একটা মহড়া হচ্ছিল, যেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের তৈরিকৃত যুদ্ধ বিমান সেখানে উন্নয়ন করানো হচ্ছিল এবং সেগুলোকে বিভিন্নভাবে বলতে পারেন যে বিভিন্ন কৌশলে উড়িয়ে দর্শকদেরকে দেখানো হচ্ছিল বা এগুলো প্রমোশন করানো হচ্ছিল, যার ফলে এই যুদ্ধ বিমানগুলো ক্রয় করবে অন্যান্য দেশ। ঠিক সেই মহড়ার মধ্যে আমাদের ভারতের পক্ষ থেকে ভারতীয় তেজাস যুদ্ধ বিমানও কিন্তু ছিল, মানে ভারতের তেজাস যুদ্ধ বিমান সেখানে উন্নয়ন করেছিল এবং উন্নয়ন করা অবস্থায় আমাদের ভারতের তেজাস যুদ্ধ বিমান সেখানে ভূপাতিত হয়। এখন কথা হচ্ছে কি কারণে এটা হলো, আজকে আমরা বিস্তারিত ইন ডিটেইলস সবকিছু দেখবো এবং বিস্তারিত জানবো। হ্যালো ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট ট্রিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, কোন আজকে আমি ফোর্সেস ইউটিউব চ্যানেল নিবেদিত একটা ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি। ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে ইন্ডিয়ান তেজাস জিত পতঙ্গের কারণ কি। হ্যাঁ, কারণটা কি? হ্যাঁ ভিউয়ার্স, চলুন বিস্তারিত বিষয়টা দেখে আসি এবং জেনে আসি এখানে কোনো রহস্য আছে কিনা। লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 21 নভেম্বর দুপুর 2টায় দুবাই এয়ার শো চলাকালে ভারতীয় বায়ুসেনার একটি তেজাস আছড়ে পড়ে। এতে পাইলট মারা যান। খুবই দুঃখজনক ঘটনা। দুবাই এয়ার শো দুনিয়ার অন্যতম প্রধান এবং প্রেস্টিজিয়াস ডিফেন্স এক্সিবিশন। এখানে সারা বিশ্বের টপ 100 ডিফেন্স কোম্পানি তাদের তৈরি করা সমরাস্ত্র প্রদর্শন করে। প্রতি এক্সিবিশনে $1 বিলিয়ন অর্ডার আসে। নাম দুবাই এয়ার শো হলেও এতে যুদ্ধ বিমান থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত সব ধরনের সমরাস্ত্র ও সামরিক প্রযুক্তি আগ্রহী ক্রেতাদের সামনে তুলে ধরা হয়। আর চমক হিসেবে থাকে এরিয়াল শো। বিভিন্ন দেশ তাদের উৎপাদিত যুদ্ধ বিমানের অ্যারোবেটিক দেখায়। বিশেষ করে বাজারে নতুন আসা ফাইটার জেটের জন্য দুবাই এয়ার শো একটি টার্নিং পয়েন্ট। এখানে ইন্টারেস্টেড কাস্টমারকে ইমপ্রেস করতে পারলে কমার্শিয়াল অর্ডার পাওয়া সহজ হয়। আর এই উদ্দেশ্যেই ইন্ডিয়া তার তেজাস ফাইটার নিয়ে দুবাইতে হাজির হয়েছিল। কিন্তু সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এই ঘটনা তেজাসের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। পাকিস্তানি JF-17 থান্ডার, কোরিয়ান FA-50, টার্কি সূর্যের এবং চাইনিজ FTC 2000-এর বিপরীতে তেজাস পুশ করছিল ইন্ডিয়া। এখন এই ফাইটারে কেউ আর আগ্রহ দেখাবে বলে মনে হয় না। দাম অর্ধেক দিলেও এড়িয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি সিরিয়াস শোতে তেজাস করল কিভাবে? ওয়েল, লেটস সি দ্যাট। শুক্রবার ছিল দুবাই এয়ার শোতে পার্টিসিপেটিং ফাইটার জেটগুলোর ফ্লাইং ডিসপ্লে ডে। তেজাসের স্লট ছিল ঠিক দুপুরে। তেজাস আকাশে ওড়ে। পাইলট কয়েকবার এরিয়াল টার্ন করেন। তারপর লো অল্টিটিউড রোল, অর্থাৎ মাটির কাছাকাছি এসে রোল করে খাড়া উপরের দিকে উঠে যাওয়ার স্টান্ট দেখাতে যান। কিন্তু দুঃখজনকভাবে তিনি তেজাসকে ফ্লাইং রাখতে পারেননি। ফলাফল তেজাস তেজপাতা আর পাইলটের অকাল প্রাণ। নর্মালি এক্সিবিশনে পাঠানো সমরাস্ত্রগুলো হয় টপনচ। অ্যাপিয়ারেন্স এবং পারফরমেন্স দুটোই চোখ ধাঁধানো হয়ে থাকে, যেন সম্ভাব্য ক্রেতারা ইমপ্রেস হন। দুবাই এয়ার শোতে চকচকে সমরাস্ত্রের উপস্থিতি সবচেয়ে বেশি। ইন্ডিয়াও সেখানে তেজাসের লেটেস্ট ভ্যারিয়েন্ট পাঠিয়েছিল বলে জানা যায়। কিন্তু গত পরশু মেইনটেন্যান্সের সময় তেজাসের ফুয়েল সিস্টেম লিক করে, ফলে তেল চুইয়ে পড়তে থাকে। এমন কয়েকটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পাবলিশড হয়। ইন্ডিয়ান বট বাহিনী সেটা আড়াল করার জন্য পাল্টা ক্লেম করে যে পাকিস্তানি JF-17 থান্ডার কারিগরি ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি। আচ্ছা, একটা বিষয় আমি বলছি, ক্ষোভ থেকে বলছি, রাগ থেকে বলছি, দুঃখ কষ্ট থেকে বলছি। দেখুন, এখানে প্রথমত একজন জওয়ানের প্রাণ গিয়েছে, সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হয়েছে ভারতের মান সেখানে পুরোপুরি একদম তলানিতে চলে গিয়েছে। হ্যাঁ, এক কথায় বলতে গেলে অনেকে বলছে যে এটা ভাঙাড়ির একটা টিন নিয়ে এসেছে, এটা হয়েছে সেটা হয়েছে। তো এই যে বিভিন্ন ত্রুটিগুলো, বিভিন্ন সমস্যাগুলো, এগুলো কি চেক করা প্রয়োজন ছিল না? নাকি গুরুত্বপূর্ণ মনে হয়নি? এতটা কনফিডেন্স। দেখুন, সব থেকে ভালো এবং পাওয়ারফুল নির্ভুল প্রোডাক্টকেও আবারও পর্যালোচনা করা হয়, সেটাকে কোথাও দেখানোর আগে।
সেই জায়গা থেকে কি বলবো, এটা তো বিশাল কিছু বলার নেই। আর লুকোচুরি করে কি লাভ? মানুষ তো নিজ চোখেই সবকিছু দেখেছে। কাজের সময় সবাই একদম তলানিতে, আর বাহাদুরির সময় এটা সেটা বলার নিয়ে। তাহলে চলুন বাকি অংশটা দেখিয়ে আসি। যাই হোক, এয়ার শোতে যেন তেন পাইলটকে পাঠানো হয় না। ফাইটার জেট এবং পাইলট দুটোই যদি টপ নচ হয়ে থাকে তাহলে এমন কিছুর পিছনে কারণ কি? প্রাথমিক বিশ্লেষণ থেকে এটুকু আন্দাজ করা যায় যে তেজাসের ডিজাইনে হয় ত্রুটি আছে, নয়তো এটি পাইলটের ভুল। যদি ত্রুটি থেকে থাকে তাহলে সেটি পাইলটের 100% জানার কথা, এবং উড্ডয়নের সময়ই তা টের পেতেন তিনি। ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় যে পাইলট হাফ ব্যারেল রোল করে ডান দিকে হাই জি টার্ন নেওয়ার চেষ্টা করছিলেন। উচ্চতা ছিল একদমই কম, মাত্র কয়েক ফিট। টার্ন নিয়ে আবার লো লেভেল ফ্লাইট পারফর্ম করে উপরের দিকে ওঠার কথা ছিল তার, কিন্তু এ ধরনের ম্যানিউভারের জন্য যে মিনিমাম অল্টিটিউড দরকার তা ছিল না। ফলে রোলিংয়ের পর বিমানটি পুনরায় উচ্চতা অর্জনে ব্যর্থ হয়, মানে রিকভারি করতে পারেনি এবং ভূমিতে আছাড় খায়। পাইলট যদি লো লেভেল ফ্লাইটের কথা না ভাবত তাহলে তেজাসটি খারাপ ভূমিতে আছড়ে পড়ত, পিছলে যেত না। কিন্তু এখানে যে বিষয়টি ভাবাচ্ছে তা হলো পাইলটের অজ্ঞতা। হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাক ম্যানুভার করার পর স্টারবোর্ড সাইডে তিনি হাই জি টার্ন নেন। এর মাঝে উচ্চতা রিকভারি না করেই লো লেভেল ফ্লাইটে মুভ করেন। এর মানে তেজাসের পাইলট একটু দেরিতে বুঝেছেন যে এই ম্যানুভারের জন্য তার এয়ারক্রাফটের যথেষ্ট অল্টিটিউড নেই এবং সহজেই তা গেইন করতে পারবেন না। আরও ক্রিটিক্যাল পয়েন্ট হলো হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাকের ক্ষেত্রে তেজাসের অ্যাঙ্গেল লিমিট 24 থেকে 26 ডিগ্রি। এই রেঞ্জে তেজাস দ্রুত রিকভারি করতে পারে, কিন্তু শুক্রবারের ঘটনায় তেজাসটি এই রেঞ্জের বাইরে ছিল। বিষয়টি সম্ভবত পাইলটের মনে ছিল না। মোট কথা, তেজাসের পাইলট ক্রিটিক্যাল কয়েকটি পয়েন্টে ভুল করেছেন। প্রথমত, ভেরি হাই অ্যাঙ্গেল অফ অ্যাটাকে ব্যারেল রোল করা, তারপর হাই জিতে টার্ন নিয়ে লো লেভেল ফ্লাইটে ম্যানুভারের চেষ্টা এবং রিকভারির জন্য পর্যাপ্ত উচ্চতা আছে কিনা সেটা না দেখা। ফলাফল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ইন্ডিয়ার কমপ্লিট বেইজ্জতি। এখানে তেজাসের ডিজাইন লিমিটেশন প্রকাশ পেয়েছে ঠিক, কিন্তু পাইলটের ভুল 95%, মানে হিউম্যান এরর। পাইলট ভুল করেছেন এটা প্রমাণ হয় উল্লেখিত ঘটনা থেকেই। যদি তাই না হতো তাহলে পাইলট উচ্চতা হারানো এবং তার রিকভারি করার অক্ষমতা সম্পর্কে স্পষ্ট আইডিয়া রাখতেন এবং তিনি ইজেক্ট করতেন। সেটা করেননি, বরং চমক দেখানোর চেষ্টা করেছেন। বুঝতেই পারেননি তার বিমান কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এর বাইরে আরেকটি কারণ হতে পারে তেজাসের ফ্লাই বাই ওয়ার সিস্টেমের ত্রুটি। ঠিক সেই মুহূর্তে যদি তেজাসের এফবিডব্লিউতে ত্রুটি দেখা দিয়ে থাকে তাহলে এমন ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে পাইলট ককপিট থেকে কমান্ড দিয়েছেন, কিন্তু বিমানের অন্যান্য অংশে তা পৌঁছেনি। মানে ফ্লাই বাই ওয়ার সিস্টেমের ত্রুটির কারণে কমান্ড সিস্টেম অকেজো হয়ে যায়, ফলাফল তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু এমনটি হলে পাইলট অন্তত কয়েক সেকেন্ড আগে টের পেতেন এবং ইজেক্ট করতেন। তিনি তা করেননি। সো ধরে নেওয়া যায় এটি পাইলটের ভুল। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। স্টার ট্রেন্ড ফোর্সেস ইউটিউব চ্যানেল নিবেদিত সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। সত্যি ভিডিওটার মধ্যে ইন ডিটেলস খুবই সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তো দেখুন, এই যে দুর্ঘটনাটা ঘটে গিয়েছে এর জন্য কে দায়ী কে দায়ী নয়, মানে সেটা তো অন্য বিষয়, কিন্তু এর মধ্যে দিয়ে একজন জওয়ানের চলে গেল। তো এখানে আসলে সমস্যাটা কি হয়েছিল, প্রবলেমটা কি ছিল? পাইলটের সমস্যা ছিল নাকি এই যুদ্ধযানের সমস্যা ছিল? আসলে এটা তদন্ত করে বের করা উচিত। তারপরেও যেহেতু এটা একটা দেশের স্বার্থের বিষয় রয়েছে বা দেশের এখানে সম্মানের বিষয় রয়েছে, যদি এখানে পাইলট কিংবা প্লেনের কোনো ধরনের সমস্যা থাকে সেটা আমার মনে হয় বেশিরভাগ অংশই হাইড করা হবে। আবার হাইড করার সুযোগ নাও থাকতে পারে, যেহেতু এটা বিদেশের মাটিতে একটা মরা ছিল। তো যাই হোক ভিউয়ার্স, আরেকটু বলার নিয়ে আমার তো একটা বিষয় আবারও বলতে চাই, সেটা হচ্ছে দেখুন, অন্যান্য সাইটের নাক না গুলি, অন্যান্য দেশের স্বাধীনতার মধ্যে নাক না গুলি, আমার মতে দেশের যেই কর্মকাণ্ডগুলো আছে বা দেশের যেই প্রজেক্টগুলো আছে বা যেই বাহিনীগুলো রয়েছে, এই বাহিনীগুলোর মধ্যেই পর্যাপ্ত পরিমাণের জ্ঞান বলুন বা সময় বলুন এগুলোতে ব্যয় করা উচিত। তাহলে দেশ উন্নত হবে। ঠিক আছে, ওই বাংলাদেশ, অন্যান্য দেশ, চীন, পাকিস্তান এগুলোর সঙ্গে সমস্যায় না জড়িয়ে নিজ দেশের সক্ষমতাকে বৃদ্ধি করা আমার মতে বুদ্ধিমানের কাজ। তো ভিউয়ার্সগণ, যে পাইলট শহীদ হয়েছেন ওনার বাবা মা এবং ওনার পরিবারকে যাতে সৃষ্টিকর্তা ধৈর্য ধারণ করার সক্ষমতা প্রদান করেন, আমি এই প্রার্থনায় পড়ছি সৃষ্টিকর্তার কাছে। এবং
তিনি যাতে পরকালে ভালো থাকে, এই আমার প্রার্থনা। তো ভিউয়ার্সগণ, কেমন লেগেছে আজকের ভিডিওটা? যদি ইনফরমেটিভ মনে হয় থাকে আজকের রিয়াকশন ভিডিওটা, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তাহলে বিদায় নিচ্ছি এখানেই ভিউয়ার্সগণ, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।